এনবিআর কিন্তু রেভিনিউ, 4টি আর এর সমষ্টি। আমি যদি দেখি মানুষ সিগারেট খেয়ে গিয়ে গোল্লায় যাচ্ছে, তাহলে আমি সিগারেটের উপরে বেশি ট্যারিফ দেবো। আমার একটা অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ বানাবো, তার জন্য মিনিস্ট্রিতে যে পয়সা দিতে হচ্ছে, এটা তো হলো না। তার যেন রিপ্রেজেন্টেশন থাকে, সে যেন চোখ বুলে বলতে পারে যে এই যে পদ্মা সেতু, এতেও আমার অবদান আছে। আপনি ওকে গ্রো করতে দেন, ও ব্যবসা বাণিজ্য করুক, তাহলেই আপনি রেভিনিউ পাবেন। আপনি ওরা দাঁড়াতেই দিচ্ছেন না। প্রিয় দর্শক, দৈনিক আমার বাংলার নিয়মিত আয়োজনে আমি শামীমা ঝুমুর আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যিনি সাবেক সচিব এবং চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন এইচডিএফ এর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি যে আপনি আমাদেরকে কিছু ধারণা, কিছু তথ্য আমাদেরকে দিতে পারবেন। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই জুলাই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আমাদের এই যে এনজিওর ভূমিকাটা কেমন ছিল, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এনজিওর কোনো ভূমিকা ছিল কিনা জুলাই আন্দোলনে, বা তাদের ভূমিকাটা আসলে কেমন ছিল, নিউট্রাল বা কি রকম ছিল? এটা খুবই স্পষ্ট যে আন্দোলনটা করেছে ছাত্ররা, পরে বুদ্ধিজীবীরা, অভিভাবকরা যোগ করেছে। আমার যতদূর ধারণা মতে কোনো এনজিও এখানে কিছু করার ছিল না বা করেনি। হতে পারে কোনো এনজিওর হয়তো কোনো কর্মসূচিতে উইমেনদের, কিন্তু ছাত্রদের এম্পাওয়ার করার, ছাত্রদের উদ্বুদ্ধ করে এরকম কোনো এনজিও আছে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, তা সুতরাং আমার মনে হয় না এনজিওদের খুব ডাইরেক্ট কোনো ভূমিকা আছে। তো আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে এরকমের মানে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনি কিরকম বাংলাদেশকে দেখতে চাচ্ছেন? অবশ্যই আমি একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাচ্ছি। স্বনির্ভর হচ্ছে চিন্তায়, চেতনায়, মনোভঙ্গিতে, সব জায়গায় স্বনির্ভর। আমি উপনিবেশিত হয়ে আমি যদি স্বনির্ভর হতে চাই, এটা কন্ট্রাডিকশন। হ্যাঁ, আমি নির্ভরশীল থাকবো বিদেশি সাহায্যের উপরে, আবার এদিকে নিজে বলবো আমি নিজে বড় হচ্ছি, এটা হবে না। আমার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সুতরাং এটার পথ হবে এই, আমার নিজের রেভিনিউ নিজে আর্ন করতে হবে, আর্ন করে আমার যা আছে তাই দিয়ে আমার চলতে হবে। আমার ওই কারোর উপরে নির্ভরশীল থেকে যদি সেটা আমাকে নানানভাবে আইন কানুনের ভিতর দিয়ে যদি আমাকে আষ্টে পিঠে বেঁধে ফেলে, সেই ধরনের সাহায্য আমার নীতি যাওয়ার উচিত না। এমনকি আমার দেশের ভিতর থেকেও লোন করা উচিত না, কারণ আমি যদি বেশি লোন করি দেশের ভিতর থেকে, তাহলে আমার দেশে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টর লোন পাবে না। আমার কাজ হচ্ছে কর্মসৃজন করতে হবে, আমার উৎপাদন বাড়াতে হবে, বাড়িয়ে তারপরে যেমন আমাদের করের, আমাদের এনবিআর বা আমাদের এর সবসময় চিন্তা হচ্ছে কর বাড়াবো, রেট বাড়াবো, বাড়িয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাতে কি? আমি বলি আমার কমিশন থেকে, আমরা কমিটির থেকে বলেছিও, আপনি ওকে গ্রো করতে দেন, ও ব্যবসা বাণিজ্য করুক, তাহলেই আপনি রেভিনিউ পাবেন। আপনি ওরা দাঁড়াতেই দিচ্ছেন না, এমন সব ট্যারিফ বা এমন সব করছেন, ওরা তো দাঁড়াতেই দিচ্ছেন না। বিভিন্ন জায়গায় মানে ট্যারিফ বসাচ্ছে, মানে জিনিসের দাম বাড়াচ্ছে। এনবিআর কিন্তু রেভিনিউ, 4টি আর এর সমষ্টি। আমি এই কথা বলেই শেষ করি। 4টি আর এর সমষ্টি। প্রথম আর হচ্ছে রেভিনিউ, অর্থাৎ ইনকাম, আয়, মানে রাষ্ট্রের ইনকাম। দ্বিতীয় আর হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ আমার এমন ট্যাক্স সিস্টেম এমন থাকবে যে কারুর কাছে টাকা জমবে, কারুর কাছে জমবে না, কেউ কর দেবে, কেউ কর দেবে না, এটা না। রিডিস্ট্রিবিউশন অফ ইমব্যালেন্স সিস্টেম, এটা কিন্তু দ্বিতীয় আর। থার্ড আর হচ্ছে রিপ্রাইসিং। আমি এমন কন্ট্রোলিং মেকানিজম রাখবো যাতে জিনিসের দামের একটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমি যদি দেখি পেঁয়াজে বেশি হচ্ছে, আমি ছেড়ে দেবো, দিয়ে দামটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি যদি দেখি মানুষ সিগারেট খেয়ে গিয়ে গোল্লায় যাচ্ছে, তাহলে আমি সিগারেটের উপরে বেশি ট্যারিফ দেবো।
আমি যদি দেখি যে পুরনো গাড়ি এনে আমার দেশ সয়লাভ হয়ে যাচ্ছে, তা তখন আমি পুরনো গাড়ির উপরে বেশি কর দিয়ে এবার, অর্থাৎ আমি রিপ্রাইসিং করা, মূল্যমান নিয়ন্ত্রণ করা। চতুর্থ আর হচ্ছে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে কর দিচ্ছে সে যেন রিপ্রেজেন্টেড হয় রাষ্ট্রের পলিসি মেকিংয়ে এবং রাষ্ট্রের কাছে সেবা প্রাপ্তিতে, তার যেন রিপ্রেজেন্টেশন থাকে। সে যেন চোখ বুলে বলতে পারে যে এই যে পদ্মা সেতু, এতেও আমার অবদান আছে। তা সেইটা সেই জন্যই তার কর দেওয়ার, তার রিপ্রেজেন্ট করার জন্য তার ওনারশিপটা জাগানোর দায়িত্ব রাষ্ট্রের। সেটাই একটা রেভিনিউ এর কাজ, যে তুমি রেভিনিউ দাও, দিলেই এটা হবে সেটা হবে। এখন তোমার কাছে আমি শুধু রেভিনিউ চাইতে থাকবো, তোমার সার্ভিসের বেলায় আমি নাই। আমি জানি না মাউসির ওই কেরানি আমার একজন আত্মীয়র টিচারের বদলি নিয়ে টাকা খাচ্ছে, এটা তো সেবা হলো না। আমার একটা অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ বানাবো, তার জন্য মিনিস্ট্রিতে যে পয়সা দিতে হচ্ছে, এটা তো হলো না। সকল জায়গায় আইনের শাসন, সবকিছু, মানবিক মূল্যবোধ সবকিছু ঠিক থাকতে হবে। তাহলে আমি মনে করি যে একটা স্বয়ংভর, আমি বারবার বলছি, স্বয়ংভর, স্বনির্ভর, স্বতঃপ্রণোদিত, আমি দেশপ্রেমটা আমার যেন নির্ভেজাল প্রতিষ্ঠিত হয়। কোনো কাজ সুন্দরভাবে করাটাও দেশপ্রেম। আমি যেন ভালো করে কাজ করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করা। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা আমাদের এই আলোচনার সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদের আমার বাংলা পেজে ইমেল করতে পারেন। আপনার আরো কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্যার আবার আমাদেরকে সেই তথ্যটা আমাদেরকে দিবেন, আমরা আবার ওনাকে নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, পরবর্তী আয়োজনে আপনাদের স্বাগতম। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।